আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠেই সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে গেছি। আর আমি, আম্মু আর আমার ছোট ভাই আজকে একটা গ্রামে বেড়াতে যাচ্ছি। প্রায় 18 বছর পরে আমার আম্মু তার মায়ের বাড়িতে যাচ্ছে, তো এই ব্যাপারটা খুবই আমার কাছে রোমাঞ্চকর লাগছিল। আম্মু ভীষণ এক্সাইটেড ছিল তার মায়ের বাড়িতে যাওয়ার জন্য। স্বাভাবিক, এত বছর পরে সবার নাম এত শুনেছি যে আমার মুখস্থ হয়ে গেছে। সেই নামগুলো শোনা মানুষগুলোকে আজকে আমি দেখব, তো এই জন্য আমিও একটু এক্সাইটেড ছিলাম। জীবনটা কতটা নাটকীয়, তাই না? তো যেহেতু মামার বাসায় যাব, আমরা একটু দই মিষ্টি কিনে নিলাম। ঈদের দ্বিতীয় দিন হওয়াতে বেশ চড়া দাম ছিল দই মিষ্টির, তো সব থেকে বেস্ট দইটাই কিনলাম। দই মিষ্টি কেনা শেষে আমরা একটা চার্জার নিয়েছি আর এই চার্জারে করে আমরা হাব যাব। আমার পাশে আমার আম্মু বসেছিল, আম্মু ব্যাগ ট্যাগ ঠিক করছে। মাশাআল্লাহ, আমার ভাইকে আজকে একদম হিরোর মতো লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাইকে দীর্ঘায়ু দান করুক এবং ওকে মানুষের মতো মানুষ বানাক। আপনারা সবাইও আমার ছোট ভাইটার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন ওর মাথায় সুবুদ্ধি দান করে এবং ওকে মানুষের মতো মানুষ বানায়। তো ভিউয়ার্স, এই যে আমাদের যাত্রা শুরু হয়েছে আমাদের নানির বাসায় যাওয়ার। আমার আম্মুরা 8 বোন 1 ভাই, আর সেই 8 বোন 1 ভাইয়ের বাড়িতে আজকে আমরা যাচ্ছি। রাস্তাটা অনেক দীর্ঘ এবং আমাদেরকে 3টা যানবাহন চেঞ্জ করতে হবে। অলরেডি একটা যানবাহন চেঞ্জ করলাম, এটা দ্বিতীয়টাতে উঠেছি। এখান থেকে আরেকটাতে উঠব, দেন আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। ঈদের দ্বিতীয় দিন হওয়াতে যেহেতু কুরবানি ঈদ, তো গরমটাও প্রচণ্ড ছিল। আমরা মাঝ রাস্তায় এসে নামলাম সিএনজি থেকে, আর এখান থেকে আরেকটা সিএনজি নিয়ে যেতে হবে। আশেপাশে কোনো সিএনজি ছিল না। 30 মিনিটের মতো আমরা অপেক্ষা করলাম। আম্মু তো অধৈর্য হয়ে গেছে যে কখন পৌঁছাবে। আমরা নাকি ঘুম থেকে লেট করে উঠেছি, আরও সকালে উঠলে তাড়াতাড়ি যেতে পারতো, ইটসেট্রা ইটসেট্রা। তো চার্জারে অনেক ঠাসাঠাসি গাদাগাদি করে এই গরমের মধ্যে বসেছিলাম, শুধুমাত্র এই 18 বছর পরে আম্মুর মায়ের বাড়িতে যাওয়ার জন্য। আম্মু নিজের গ্রামের এই দৃশ্যগুলো দেখছিল আর আমাকে বোঝাচ্ছিল কোথায় কি করেছে ছোটবেলায়। এই ব্রিজটার নাম নাকি হাতিখোঁচা ব্রিজ। হাতি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সমান করে এই ব্রিজটাকে বানানো হয়েছিল ব্রিটিশ আমলে। ইংরেজরা এই কাজটা করেছিল, তো এই জন্য এটার নাম হাতিখোঁচা ব্রিজ। এই ব্রিজের এই জায়গাটাতে এত শান্তি লেগেছিল আমার যাওয়ার সময়। আমার মনে হচ্ছিল আমি এখান থেকে নেমে একটু হাঁটাহাঁটি করেই বাসায় যাব। তো সেটা তো আর পসিবল না, কারণ অনেক লম্বা একটা জার্নি আজকে আমাদের। পরিবেশটা অনেক সুন্দর ছিল। শহরের ইটকাট পাথর থেকে বেরিয়ে এসে এরকম একটা পরিবেশ চোখে যখন পড়ে তখন খুব ভালো লাগে। হাতিখোঁচা ব্রিজ পার করার পরেই একটু আগে আমরা দেখতে পাচ্ছি যে এই তাল গাছগুলো লাগানো আছে আর বিভিন্ন সামিয়ানা টাঙ্গানো আছে। কিছু ব্রেঞ্চ লাগিয়ে দিয়েছে এখানে যেন মানুষজন এসে টাইম পাস করতে পারে, ঘোরাফেরা করতে পারে। হয়তো এগুলো উপজেলা পরিষদ থেকে করে দিয়েছে, আমার ঠিক জানা নেই, কারণ আমি এটা গেস করলাম আর কি। রাস্তার এই দৃশ্যগুলো অনেক সুন্দর। আমার আম্মুরা যখন ছোট ছিল তখন নাকি গরুর গাড়িতে করে এই রাস্তা দিয়ে যেত, আবার কখনো কখনো হেঁটে যেতে হতো। তো অনেক সুন্দর একটা ওয়েদার এবং অনেক সুন্দর কিছু স্মৃতি আম্মুর ছিল। আম্মু আমাকে অনেক গল্প করছে, দেখাচ্ছে এখানে এটা করেছি, ওখানে ওটা করেছি। তো 18 বছর পর যখন মায়ের বাড়িতে আম্মু যাচ্ছে, একবার ভাবেন যে আম্মুর মনের অবস্থাটা কেমন হতে পারে। এদিকে আমরা দই মিষ্টিগুলো নিয়েছি, এগুলো চ্যাটকা হয়ে গেছে। অনেক মানুষ বসেছিল এখানে, এখন আমরা 3 জন বসেছি, জাস্ট ফ্রি লাগছে একটু। চার্জার আলা লোভের কারণে অনেক মানুষ তুলেছিল যেন টাকা বেশি পায়, তো সেই মানুষগুলো নেমে গেছে। আলহামদুলিল্লাহ, এখন একটু ভালো রিল্যাক্সভাবে বসতে পেরেছি। এই সিএনজি আলা চার্জার আলাদের লোভের কারণে আমাদের কিন্তু অ্যাক্সিডেন্টও হয়, তো এগুলো সব লোভ না করলেও এরা পারতো। এই প্রত্যন্ত গ্রামের মধ্যে বিশাল একটা স্কুল দেখতে পাচ্ছি দূর থেকে, অনেক দূরে আরও স্কুলটা ধানের ক্ষেতের মধ্যে। তো ভিউয়ার্স, আমরা এই চার্জারটা থেকেও নেমে গেলাম আর এখন ভ্যানে করে আমাদের বাসায় যেতে হবে, মানে গ্রামের বাড়িটাতে। আমার ছোট ভাই আর আম্মু দামাদামি করছিল এখানে ভ্যানালা আঙ্কেলের সঙ্গে। আমার ছোট ভাই সামনে বসেছে, আম্মুও সামনে বসবে, আর আমাকে ভ্যানের পেছনে বসতে হচ্ছে পা ঝুলিয়ে দিয়ে। আগে যখন গ্রামে ছোটবেলায় যেতাম আমার দাদি বাসায়, তখন এভাবে পা ঝুলিয়ে দিয়ে বসতাম। অনেক বছর হলো এভাবে পা ঝুলিয়ে দিয়ে আর বসা হয় না। যাই হোক, আমি ইচ্ছে করে বসেছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। গ্রামের এই প্রথম রাস্তাতে ঢুকতে না ঢুকতেই মনে হচ্ছে আমি অক্সিজেন নিতে পারছি প্রাণ ভরে। আমার মনের মধ্যে মনে হচ্ছে অক্সিজেন এতদিন কমতি ছিল। আসলে এই গ্রামগুলো অনেক সুন্দর। আমি শুনেছিলাম যে এই গ্রামটা নাকি সিনেমার মতো, তো আজকে আসতে পেরে বুঝতে পারলাম যে সত্যি এটা সিনেমার মতো একটা গ্রাম।
গ্রামীণ মানুষজন এত সুন্দর পরিবেশে থাকে, এই জন্য ওদের হেলথটাও অনেক ভালো থাকে। আর আমার মনে হয় তাদের মেন্টালিটিটাও অনেক ভালো থাকে। এই জন্য এইরকম মনোরম পরিবেশে থাকলে মানুষ 100 বছর বাঁচতে পারবে যদি আল্লাহ চায়। রোদ বেশ তীব্র পড়েছিল, আমরা ভ্যানে ঝুলে ঝুলে যাচ্ছিলাম, মানে আমি ঝুলে ঝুলে যাচ্ছিলাম। আর পিছনে একটু বসলে জোরে জোরে থ্যাকনা হয়, এইসব থ্যাকনায় আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরেও আমার কষ্ট মনে হচ্ছিল না, কারণ আমি এইরকম গ্রামে অনেক বছর পর আসলাম। আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আর সব থেকে বড় কথা, আমার আম্মু অনেক খুশি হবে, এই কারণে আমি আর আমার ছোট ভাই আসলাম। আম্মুর যে কত স্মৃতি ছিল সেগুলো আম্মু আমাকে বলছে। আম্মু সামনে বসেছিল, নিজের মায়ের বাড়ি বলে কথা, তো স্মৃতি তো থাকবেই। ভিউয়ার্স, ফাইনালি আমরা চলে এসেছি গ্রামে। গ্রামে ঢুকতেই মাঝখানে বড় একটা পুকুর। পুকুরের পানিটা এত স্বচ্ছ ছিল, সবুজ রঙের পানি। পুকুরের পাশ দিয়ে একটা রাস্তা আছে, মানে চারিধারে একটা গোল করে রাস্তা আছে। এই যে আমার ছোট্ট মামাতো ভাই আমাকে নিতে এসেছে। আমরা চলে এসেছি আম্মুর মায়ের বাড়িতে, মানে আমাদের নানির বাড়িতে। আম্মুর তো আর ওয়েট করতে পারছে না, তো আম্মু তাড়াতাড়ি ঢুকে গেল, আর আমি এই লুকগুলো আসলে উপভোগ করছিলাম। এই বাড়িটা যুদ্ধের আগের বাড়ি, মানে 1971-এরও আগে করা বাড়ি। আমরা বসেছি এই রুমে। এই রুমটা নাকি আম্মুদের আগের রুম ছিল, এখানে নানু নানি থাকতো। মাটির বাড়ি হওয়াতে বেশ একটু চটে চটে গেছে, একটু ভেঙে চুরে গেছে। এটা আমার ছোট্ট মামাতো ভাই, ওর জন্য চিপস নিয়ে এসেছিলাম, তো ভীষণ খুশি হয়েছে। ওর সাথে আমি একটু খুনসুটি করলাম। খুব গোলুমলু একটা ছেলে। এদিকে আমার ছোট্ট মামাতো ভাই আমাকে পুরো বাড়িটা ঘুরতে নিয়ে এসেছে, ওর সঙ্গে এসেছি পুরো ঘরটা দেখতে, পুরো বাড়িটা দেখতে। এটা আমাদের বারান্দা ছিল আগেকার, তো বারান্দাটা এখন ফেটে ফুটে গেছে। এখানে পা রাখা যাবে না, পা দিলে পড়ে যেতে পারে, কারণ এক সাইড অলরেডি গর্ত হয়ে গেছে। পাশে এই আম গাছটা দেখতে পাচ্ছেন, এটাও নানিদেরই আম গাছ ছিল, আর এখনও আছে। এই যে মানে এই পুরো লুকটা মানে অসাধারণ একটা লুক ছিল। মাটির বাড়ি তো আমার এমনিতেই অনেক ভালো লাগে, আর আমি এত বছর পরে এরকম বাড়ি দেখতে পেয়ে আমার খুব ভালো লাগছিল। এবার আম্মু আমাকে গোলাঘরের দিকে দেখাচ্ছিল। গোলাঘর মানে যেখানে ধান রাখা হয়। এই ঘরটাতে নাকি আগেকার সময়ে নানিরা ধান রাখতো, নানুরা ধান রাখতো, প্রচুর ধান রাখতো। এই যে এখনও মটকি আছে, আগেকার যুগের বড় বড় মটকি, এসব মটকিতে চাউল রাখা হয়, এখনও চাউল রাখে। আমার মামাতো ভাই এদিকে আমাকে আরেকটা রুমে আনলো, পাশের রুম। এই রুমটাতে নানুর কিছু স্মৃতি বিজড়িত ছবি আছে, কিছু জিনিসপত্র আছে যেগুলো এখনও আছে, নষ্ট করা হয়নি। এখানে অনেক পুরনো যুগের ফ্যান আছে, সাইকেল আছে, নানু টেপ রেকর্ডারে গান শুনতো, সেটা আছে। এই জায়গাটা নাকি প্রস্রাবখানা, মানে এখানে টয়লেট করতো, আগেকার যুগের টয়লেটখানা। দেখেন এই টয়লেটখানাটা দোতলায়, তো এখান থেকে খেজুর গাছের একটা লুক দেখা যাচ্ছে, খুব সুন্দর। আম্মু দরজাটা লাগিয়ে দিল, আর দরজাতে এভাবে খিল শিকল দিয়ে রাখতে হয়। অনেক পুরনো জানালা, দেখেন কি সুন্দর জানালা। এগুলো 1971-এর আগেকার বাড়ির জানালা। নানু যেহেতু ডিসি ফুড ছিলেন, তো উনি একটু হ্যান্ডসাম ছিলেন। ওনার ছবিটা নানি রেখে দিয়েছে, আর এই কাঠের ওপরে দেখেন খোদাই করে করে ছবি আঁকিয়েছে। এগুলো আমার খালামণিরা নাকি আঁকিয়েছিল। এটা কার ছবি আমি বুঝতে পারলাম না, হয়তো বা শরৎচন্দ্রের হবে। 3 খালামণি আঁকিয়েছিল 3টা ছবি, ওদের ছবিগুলো রাখা আছে এখানে, খুব সযত্নে রাখা আছে। আমার মামাতো ভাই সব কিছু আমাকে দেখাচ্ছিল, খুব সুন্দর লাগছে দেখতে। নানু ডিসি ফুড থাকার সুবাদে অনেক জায়গায় ঘুরতেন, কিন্তু তারপরে এই জায়গাটাতে আসতেন, মানে গ্রামে তিনি অনেক শান্তি পেতেন, অনেক ভালো লাগতো তার। দোতলার এই রুমটা অনেক সুন্দর লাগছে। আর এই যে দেখেন মাটির এই বাড়িতে আবার ডিজাইন করা আছে, ডিজাইনগুলো যদিও বা ভেঙে চুরে গেছে। আম্মু এখানে দেখাচ্ছিল এটা জামা কাপড় রাখার র্যাক। আর আমার মামাতো ভাই আমাকে আবার গোলাঘরের মধ্যে নিয়ে গেল দেখাতে। গোলাঘরটা বেশ অন্ধকার, আবার একটু ধুলা ময়লা ছিল। গোলাঘরটা অনেক বড়, এখানে হাজার হাজার মনে ধান রাখা হতো। আম্মু প্রতিটা জিনিস হাত দিয়ে ছুঁয়ে দেখছিল আর অনুভব করছিল যে কত সুন্দর, কত স্মৃতি আছে এই জিনিসগুলোতে। তারা বোনেরা মিলে, ভাইয়েরা মিলে অনেক আনন্দ করতো এই জায়গাগুলোতে। এখানে তক্তার উপরে একটা চেয়ার রাখা আছে, ইজি চেয়ার। এই ইজি চেয়ারটাতে নাকি নানু শুয়ে থেকে বই পড়তেন। ইজি চেয়ারটা সবসময় বারান্দায় থাকতো। আমার আম্মু সবসময় আমার নানুর কথা বলতো, তো আজকে নানুর এই স্মৃতি বিজড়িত জিনিসগুলো দেখে অনেক স্যাড, আমি অনেক দুঃখিত লাগছে, মনটা কষ্ট লাগছে।
যে মানুষের সমস্ত স্মৃতি আছে কিন্তু সেই মানুষটাই নেই। এইদিকে আমার পিচ্চি ছোট ভাইটা এখানে খেলা করছে। দোতলা থেকে এখন নিচতলায় চলে আসলাম। এটা পরিত্যক্ত হয়ে গেছে, এটা আগে উঠান ছিল নাকি। এখানে অনেক জিনিসপত্র রাখা হয়েছে, কাঠ খড়ি এইসব। আর আম গাছ থেকে আম পড়ে পড়ে এখানে ঘ্যাতা লেগে আছে, কেউ খাওয়ার নেই। মামা এখানেই থাকেন, মামি থাকে, তাদের 2 ছেলে থাকে, কিন্তু এইদিকে তারা আসে না, অতটা পরিষ্কার ওই জন্য করা হয়নি। এটা বাড়ির পিছন সাইড ছিল। তো আমরা এখান থেকে ঘুরে এখন ভিতরে যাব। আমরা দুপুরে অনেক টায়ার্ড ছিলাম, এসে ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে আমার ছোট ভাই আমাকে নিয়ে আসলো এখানে ওর নাকি পটকা আছে সেগুলো ফুটাতে। গতকালে পটকা ফুটিয়েছে, 3টা রেখে দিয়েছিল আজকে ফুটাবে জন্য। তো পটকাতে বারবার আগুন লাগিয়ে ফেলে দিচ্ছিল, তাও ফুটছে না। ওর সব পটকাগুলো ড্যাম হয়ে গেছে। বেচারা আমাকে এত বাহাদুরি করে নিয়ে আসলো দেখাতে, কিন্তু ওর এই সমস্ত পটকাগুলো ড্যাম হওয়াতে ওর মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। আমার মামাতো ভাইটা বেশ দুষ্টু, কিন্তু ও কিন্তু খুবই ভালো একটা ছেলে, খুব পোলাইট একটা ছেলে, গুড বয় যাকে বলে, খুব কথা শোনে সবার। আমার সঙ্গে এত সুন্দরভাবে ও মিশে গেছে, মনে হচ্ছিল ওর আর আমার এজ একদম সেম। আমরা 2 জন পটকা ফোটানোর অনেক চেষ্টা করলাম কিন্তু হলো না। তো শেষে ও শুধুমাত্র পটকাতে আগুন লাগিয়ে ওটাই দেখছিল যে যাক আগুন লাগিয়েছি তো এটাই অনেক। তো এদিকে পটকা ফোটার ব্যর্থ চেষ্টা করার পরে আমি একটু এই পুকুরটা ঘুরে দেখলাম। পুকুরের আশেপাশে তো খুবই সুন্দর, তো আশপাশ ঘিরেই একটা গ্রাম। এখানে কিছু হাঁস দাঁড়িয়ে আছে, সাদা সাদা কালারের। হাঁসগুলো দেখতে বেশ ভালো লাগছে, সবুজ পানির পাশে সাদা হাঁস, মাশাল্লাহ। বিকালে আমরা বের হয়েছি একটু পাড়া ঘুরতে, আম্মুদের এই গ্রামটা ঘুরতে। আম্মু আমাকে তাদের সমস্ত রিলেটিভের বাসায় নিয়ে গেল বিকালে ঘুরতে। আম্মুদের যারা প্রতিবেশী ছিল তারাও আম্মুকে অনেক ভালোবাসে, এটা দেখে আমার খুব ভালো লাগছিল। মনে হচ্ছে প্রতিটা মানুষই আম্মুর ভীষণ চেনা এবং ভীষণ পরিচিত। যার বাসায় যাচ্ছিলাম সেই বলছিল থেকে যা, আজকে যেতে পারবি না, কয়েকদিন পর যা। কিন্তু সেটা বললে তো আর হয় না। আমরা এখানে এসেছিলাম 6-7 ঘন্টার জন্য, তো আমাদেরকে আবার তাড়াতাড়ি সন্ধ্যা হওয়ার আগে বাসায় ফিরতে হবে। গ্রামটা এতই সুন্দর যে একটা পুকুর ঘিরে গ্রাম গঠন হয়েছে, এজন্য খুব ভালো লাগছে দেখে। এই পুকুরটা কিন্তু পুরো গ্রামবাসীর, গ্রামের সব মানুষের খাস পুকুর। তো এখন যাচ্ছে আম্মুদের একটা রিলেটিভের বাসায়। তো এই বাসাটা বেশ দূরে না, 5 মিনিটের দূরত্বে, মানে ওই পুকুরেরই আশেপাশে। গ্রামটা যেহেতু বেশ ছোট, তো আমরা ওইখান থেকে আবার যাচ্ছি আরেকটা বাসায়। আম্মু প্রতিটা বাসায় যাচ্ছে আর এত গল্প করছিল, আমি আর আমার ভাই বোরিং হয়ে যাচ্ছিলাম। এখানে খড়ের পালা দেখলাম, খুব সুন্দর একটা লুক। খড়ের পালাগুলো দেয়া আছে আর খুব সিমসাম করে রেখেছে এরা। এটা হচ্ছে ধানের খলা। খলার পাশে আরেকটা পুকুরের মতো দেখলাম ছোট। এইবার আসলাম আম্মুদের প্রতিবেশীর বাসায়। তো প্রতিবেশীরাও আমাদেরকে ছাড়বে না, ওরা বাসার মধ্যে নিয়ে গেল দেখাতে। মাটির বাড়িটা বেশ সুন্দর লাগলো আমার। এইরকম মাটির বাড়ি আমার দাদির বাড়িও ছিল, অনেক ভালো লাগতো। মাটির বাড়িতে ঢুকলে একটা গন্ধ পাওয়া যায়, মাটি মাটি, এই মাটি মাটি গন্ধটা আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, এই মাটির বাড়ির আড়ালেও কংক্রিটের বাড়ি তৈরি হয়েছে, ইটকাট পাথরের। তো এই যে পাশে দেখতে পাচ্ছেন কংক্রিটের বাড়ি, এটা কিন্তু গরুর গোয়াল। ভাবা যায়, মানে মানুষ থাকে মাটির বাড়িতে আর গরুকে রাখে ইটের বাড়িতে, অসাধারণ ব্যাপার। ওইখান থেকে আমরা চলে যাচ্ছি আরেকটা জায়গায়। তো ঘোরার তো শেষ নেই, পুকুরের আশেপাশ দিয়ে ঘুরলাম। বিকেল হতে আমরা সবার থেকে বিদায় নিয়ে আবার চলে যাচ্ছি। আমার মামাতো ভাইটা আমাদেরকে অনেক দূর পর্যন্ত এগিয়ে দিতে এসেছিল, ওর মন বেশ খারাপ। ও চাচ্ছিল আমরা আরও কয়টা দিন থাকি, কিন্তু আসলে ইচ্ছা থাকলেও উপায় হয় না। আবার আমরা সেই ভ্যানেই যাচ্ছি। আমি এবার সামনে বসেছি আর আম্মুকে পিছনে দিয়েছি। সামনে বসতেও বেশ ভালোই লাগছে, খুব বাতাস লাগছিল, উপভোগ করতে পারছিলাম। আমরা ভ্যান থেকে এসে নামলাম, ভ্যানের টাকা ক্লিয়ার করে দেওয়া হলো। তারপরে আমরা এবার একটা চার্জার খুঁজছিলাম। চার্জার খোঁজার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে। এদিকে আমাদের সন্ধ্যা লেগে গেছে, বাসায় যেতে মনে হয় আজকে অনেক দেরি হবে। আমার ছোট ভাই আম্মু এদিকে দাঁড়িয়ে থেকে চার্জার খুঁজছিল আর আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। সেই হাতিখোঁচা ব্রিজের কাছে এসে দেখি বিকেলবেলার দৃশ্য এটা, মানে সন্ধ্যার দিকের। এই জায়গাটা 2 পাশ ঘিরে প্রচুর মানুষ এসেছে এখানে। বিকেল হতেই মানে মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে। অনেক মানুষ এখানে বেড়াতে এসেছিল, অনেক দোকানপাটও দেখলাম, বেলুন টেলুনে এসে খাওয়া দাওয়ার সমস্ত জায়গাগুলো একদম মানে মানুষে ভরপুর। এই জায়গাটা সত্যি ঘোরার মতো একটা প্লেস, অনেক সুন্দর জায়গা।
নওগাঁর আশেপাশেও যে এরকম সি বিচের মতো একটা জায়গা থাকতে পারে এটা আমি কল্পনাও করতে পারছি না। এখানে আসলে একটা গ্রামের গন্ধ পাবেন, একটা ভালোবাসা ভালো লাগার ফিল পাবেন। এই জায়গাটার নাম হাতির পুল সেতু, ওইখানে লেখা আছে দেখলাম। এটা অবশ্য তাদের সরকারি নাম। হাতির পুল জায়গাটা অনেক সুন্দর সত্যি, মাশাআল্লাহ। এইবার আমাদের কপালে দুঃখ শুরু হয়েছে, কারণ আমরা জ্যামে পড়েছি। এত লম্বা জ্যাম ছিল যে এইখানে আমরা প্রায় আধা ঘন্টা ধরে বসে আছি, কিন্তু রিক্সা ভ্যান কিছুই যাওয়ার কোনো নাম নেই। আম্মু ওইদিকে ভ্যানেই বসে আছে আর আমার পা লেগে গেছে, আমি দাঁড়িয়েছিলাম। এভাবে ওয়েট করতে করতে আমাদের রাত লেগে গেছে, তাও এই জ্যামটা ছাড়েনি। আজকে নওগাঁ শহরে পৌঁছাতে পৌঁছাতে আমাদের হয়তোবা রাত 8-9টা বাজবে। রানীনগর রেলওয়ে স্টেশনের এইখানে আমরা এসে দাঁড়িয়েছিলাম। এই স্টেশনের কাছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরেও দেখছি কোনো ট্রেন নাই, কোনো সিগন্যাল নাই, কিন্তু মানুষের ভিড়। এই ভিড়ের মধ্যে সব মানুষেরা অতিষ্ঠ হয়ে গেছে। প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো ভিড়ের মধ্যে আমরা বসেছিলাম। আলহামদুলিল্লাহ ওইখান থেকে আমরা চলে আসলাম আর আমরা চার্জার থেকে নেমেছি। এখন আমরা নওগাঁ শহরে যাব। আল্লাহ হাফেজ।